শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে কিনা এ নিয়ে আলোচনা অনেক দিন ধরেই, জল্পনা কল্পনাও আছে। দিল্লি অবশ্য প্রথম থেকেই এই বিষয়ে বেশ শীতল। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি মন্তব্যের পর এ নিয়ে আবার গুঞ্জন উঠেছে। কেউ কেউ ভাবছে যে এতে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি আর ভারতের প্রত্যর্পণ আইন, এই দুটো অনুযায়ী পুরো প্রক্রিয়াটা আসলে কেমন এবং প্রত্যর্পণের আইনি ধাপগুলোই বাকি, আর শেখ হাসিনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো নিয়েই আজকে স্টার এক্সপ্লেন্স। 17 এপ্রিল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের কাছ থেকে পাওয়া প্রত্যর্পণ অনুরোধটি ভারত পরীক্ষা নিরীক্ষা করছে, এটা তাদের আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এই মন্তব্যের পর নতুন করে এই প্রত্যর্পণের বিষয় গুঞ্জন উঠেছে। একে তো এই কথা বলার মধ্যে দিয়ে একরকমভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা একটা প্রত্যর্পণের অনুরোধ পেয়েছি এবং সেটা নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা চলছে তাহলে পরে সেখান থেকে কোনো একটা ফলাফল হয়তো পাওয়া যাবে। এটাকেই অনেকে ভাবছেন যে কিছুটা বুঝি পরিবর্তনের আভাস। ভারত থেকে যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে পরে একদিকে তো বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আর ভারতের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী হবে, পাশাপাশি ভারতের ভেতরে যে আইনি ধাপগুলো আছে সেটা নির্ধারিত হবে ভারতের ৬২ সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী। কোনো একটা এরকম প্রত্যর্পণের অনুরোধ পেলে সেটা কেন্দ্রীয় যে সরকার সে একটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেয়। এই ম্যাজিস্ট্রেট তখন, যার কথা বলা হচ্ছে, সাধারণত তাকে অন্তত আইন অনুযায়ী তাকে বলা হয় ফিউজিটিভ ক্রিমিনাল। তো এই ফিউজিটিভ ক্রিমিনাল, তার জন্য একটা ওয়ারেন্ট ইস্যু করা হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট। অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করলে পরে সেই ফিউজিটিভ ক্রিমিনালকে এই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেটের প্রাথমিক কাজ হচ্ছে যে প্রত্যর্পণ অনুরোধের সাথে যে কাগজপত্র, তথ্য, প্রমাণ, উপাত্ত ইত্যাদি এসছে সেগুলোর ভিত্তিতে বোঝার চেষ্টা করা যে যে অভিযোগটা আনা হচ্ছে সেই অভিযোগ তোলার মতো যথেষ্ট প্রমাণাদি হাতে আছে কিনা। এটাকে বলে প্রিমা ফাসিয়ে কেস, ধোপে টেকে কিনা অভিযোগগুলো। যে এক্ষেত্রেও তাই হবে। সেটা হচ্ছে যে হাসিনার ক্ষেত্রে অবশ্য কোনো ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করতে হবে না, কারণ শেখ হাসিনা তো আর পলাতক নন, তিনি ভারতীয় সরকারের আশ্রয়েই দিল্লিতে আছেন। তাহলে তিনি যখন আদালতের সামনে আসবেন, এই বিচারকের সামনে আসবেন, তখন বিচারকের কাজ হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো, তার বিরুদ্ধে যে অন্যান্য প্রমাণ আছে সেই প্রমাণগুলো দিয়ে মোটামুটিভাবে এইরকম একটা অভিযোগ আনা যায় কিনা। যদি এরকম তার মনে হয় যে হ্যাঁ, যেই সমস্ত প্রমাণ আমার সামনে হাজির করা হয়েছে সে তার ভিত্তিতে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আনা যায়, তাহলে পরেই তাকে সে ফেরত পাঠাতে পারেন। সেক্ষেত্রে যেটা হয়, ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে জেলে পাঠাবেন এবং সেখান থেকে তার একটা রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠাবে। অর্থাৎ এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রে যেহেতু বিষয়টি অনেক সংবেদনশীল, সেজন্য কোথায় যাবে সেটা এখনই বলা যায় না। তবে বিচারকের কাজ হচ্ছে এটুকু নিশ্চিত করা বা এটুকু যাচাই করা যে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগগুলো তার ক্ষেত্রে, তার জন্য যে প্রমাণাদি হাজির করা আছে সেটা যথেষ্ট কিনা। এখানে একটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে ভারত আর বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিতে কিন্তু মাঝে এটা সংশোধন করা হয়েছিল। সংশোধন করে এমন করা হয়েছে যে যে অনুরোধ করছে, রিকোয়েস্টিং পার্টি, তার জন্যে কোনো প্রমাণাদি হাজির করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আর তার প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আমি যেই ব্যক্তিকে খুঁজছি এই সেই ব্যক্তি, এইরকম একটা প্রমাণ। আর একটা হচ্ছে যে আমি এই ব্যক্তিকে এইখানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করলাম, সে আমার সামনে হাজির হবে। এই দুটো জিনিস দিলে পরেই প্রত্যর্পণ করার কথা। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এতটা সহজ হবে এরকম মনে করার আসলে কোনো কারণ নেই। সেখানে অন্তত বিচারক দেখার চেষ্টা করবেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ধোপে টেকে কিনা। এবং এক্ষেত্রে
প্রত্যর্পণ আইন, ভারতের যে আইন, সেই আইন অনুযায়ী সে এমনভাবে দেখবে যে যেন তার আদালতেই বা ভারতেই এই রকম একটা অপরাধের বিচার হচ্ছে। পুরো অপরাধ প্রমাণিত হতে হবে এমন না, তবে ওই অপরাধের যদি বিচার হতো তাহলে পরে সে যেভাবে একটা মামলা খতিয়ে দেখত, ঠিক সেভাবেই এই বিচারক প্রত্যর্পণ অনুরোধের ক্ষেত্রে যে প্রমাণাদি আছে সেটা সেইভাবেই খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর সে তার প্রতিবেদন জমা দিয়ে দেবে। আর তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হচ্ছে এর পরের ধাপে যাওয়া, যেখানে সে দেখবে যে যেই ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে সেই ব্যক্তির যদি ফেরত চায় তাহলে কি সে আসলে একটি স্বচ্ছ এবং ফেয়ার ট্রায়াল তার হবে কিনা, তার আসলে ন্যায় বিচার হবে কিনা। এইখানে কি কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য আছে? এই প্রত্যর্পণ অনুরোধের পেছনে এটা কি সদিচ্ছা, ইন গুড ফেথ, নাকি আসলে এটা কোনো রকম প্রতিশোধমূলক কারণে করা হচ্ছে? এই বিষয়গুলো যাচাই করবে। এখন এখানে প্রথম কথা হচ্ছে যে সবাই ধরেই নেয় বা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে পলিটিক্যাল নেচার কিনা। কারণ শেখ হাসিনা একজন রাজনীতিবিদ এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক কিনা সেটা একটা প্রথম প্রশ্ন হয়ে দাঁড়ায়। রাজনৈতিক অপরাধ কোনগুলো আর কোনগুলো রাজনৈতিক অপরাধ না, এটাও আবার আইন এবং চুক্তি দুটোতেই ভালোভাবে বলা আছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, খুন, হত্যাযজ্ঞ, এছাড়া রয়েছে গুম, অপহরণ, এগুলো এই রাজনৈতিক অপরাধের মধ্যে পড়বে না। রাজনৈতিক অপরাধের জন্য সাধারণত যে অভিযোগগুলো আসে বা তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয় সেটা হচ্ছে যে দেশদ্রোহিতা, রাজনৈতিক ভাষণ দিয়ে উস্কানি দেওয়া, এইরকম সেগুলোর কোনোটাই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ না। আবার একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, যে কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের আবার এইটার মানদণ্ড অনেক উঁচু, অর্থাৎ এইটা প্রমাণ করতে হলে আরও অনেক কিছু প্রমাণ করতে হবে, শুধুমাত্র একটা খুনের ক্ষেত্রে অতটা প্রমাণের ব্যাপার নেই। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যর্পণ আইন অনুযায়ী অন্তত যেই, এবং চুক্তিতেও সেটা আছে, সেটা হচ্ছে যে যেই অপরাধের জন্য আমি কোনো একজন ব্যক্তিকে ভারত থেকে ফেরত আনবো, সেই অপরাধ, আমার এখানে যে অপরাধ আমি ধরে নিচ্ছি, কিন্তু ওই দেশের আইন অনুযায়ীও সেটা অপরাধ হতে হবে। ভারতে আমাদের দেশে যেরকম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই রকম আন্তর্জাতিক অপরাধ আইন ভারতে নেই। তবে আমি দিল্লিতে একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বিষয়টি এই রকম না যে আমাদের এখানে আইন নেই বলেই সেই আইনের অধীনে কাউকে শাস্তি দিলে তাকে আর তার প্রত্যর্পণ অনুরোধ করা যাবে না। একই রকম অপরাধ আমাদের অন্য জায়গায় আছে। সেই হিসেবে হত্যাযজ্ঞ, অর্থাৎ হত্যা বা খুন আমাদের আইনে একটা অপরাধ। একই সাথে গুম বা অপহরণ, সেটাও আমাদের আইনে অপরাধ। কাজেই সেগুলোর প্রোটেকশন তো আমার আইনে আছে এবং সেটার অধীনে আমি অবশ্যই প্রত্যর্পণ চাইতে পারি। এটা গেল রাজনৈতিক বিষয় এবং একই আইনের বিষয়। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে, যেটা অনেক সময় আলোচনায় হয়ে থাকে, যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হলে ভারত তাহলে জেনে শুনে এমন জায়গায় প্রত্যর্পণ করছে যেখানে তার মৃত্যুদণ্ড হয়ে আছে, বা মৃত্যুদণ্ড অন্যান্য যে অভিযোগ আছে সেখানেও মৃত্যুদণ্ড হতে পারে। এটা তো আসলে কিভাবে একটা দেশ এরকম একটা অবস্থায় একজনকে প্রত্যর্পণ করতে পারে? এক্ষেত্রে সেই আইনজীবী উনি বলছিলেন যে এটা আসলে ধোপে টেকে না, কারণ ভারত নিজেই তো মৃত্যুদণ্ড দিয়ে থাকে এবং ভারতে মৃত্যুদণ্ড এখনও বহাল আছে। কাজেই আরেকটা দেশে মৃত্যুদণ্ড আছে বলে ভারত আসলে এটা রিফিউজ করতে পারে না, এটা নাকচ করতে পারবে না যে আমি প্রত্যর্পণ করব না কারণ তোমার ওখানে মৃত্যুদণ্ড আছে। এটাও টিকবে না। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে সদিচ্ছা এবং ন্যায় বিচার, যে আমি এই যে প্রত্যর্পণ করতে চাচ্ছি, এই অনুরোধ করলাম বাংলাদেশ থেকে, যাকে আমি নিয়ে আসব তার ন্যায় বিচার হবে এবং তাকে আমি নিয়ে আসছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। এখানে কোনো প্রতিশোধমূলক কোনো কিছু হচ্ছে না। এই বিষয়টি খতিয়ে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এইখানেই হচ্ছে মূল বিবেচনার বিষয়টি থাকবে যে আসলে শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে তার
ন্যায় বিচার হবে কিনা এবং এখানে তার বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ সেই কারণে হচ্ছে কিনা। এছাড়া আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে শেখ হাসিনার যে অবস্থা সেটা কখনো ভারতীয় সরকার পরিষ্কার করে বলেনি। অর্থাৎ শেখ হাসিনা কি বর্তমানে ভারতে একজন রেফিউজি? শেখ হাসিনাকে কি ভারত অ্যাসাইলাম দিয়েছে? এই ব্যাপারে পরিষ্কার করে কখনোই ভারত কিছু বলেনি। ভারত এখন পর্যন্ত যেটা বলেছে সেটা হচ্ছে বিশেষ ব্যবস্থায় শেখ হাসিনা ভারতে আছেন, এছাড়া আর কিছু বলেননি। তবে শেখ হাসিনা যদি রেফিউজি হয়ে থাকে তাহলে পরে রেফিউজি কনভেনশন সেই অনুযায়ী তার কিছু অধিকার আছে এবং ভারত সরকার যদি তাকে রেফিউজি হিসেবে নিয়ে থাকে তাহলে পরে তাকে এমন জায়গায় ফেরত পাঠাতে পারবে না যেখানে তার জীবন, তার স্বাধীনতা বা তার যে ডিগনিটি তার উপরে হুমকি হয়, তার উপরে কোনো হুমকি আসে। ভারত অবশ্য রেফিউজি কনভেনশনে সাইন করেনি, তবে ভারতের নিজস্ব যে আইন আছে সেই অনুযায়ীও একই রকম আইন শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে বলা দরকার যে ভারতের যে এই রেফিউজি বিষয়ক যে আইন সেটা ভারত সময় সময় এক এক জায়গায় একভাবে প্রয়োগ করে থাকে। দালাই লামার ক্ষেত্রে যেরকম করে প্রয়োগ করে, রোহিঙ্গাদের ক্ষেত্রে সেরকম করে প্রয়োগ করে না। সেদিক থেকে আসলে ভারত সরকার এরকম করে নাকচ করতে পারবে না এই বলে যে আমার তো এই রেফিউজি আইন অনুযায়ী আমি তাকে এমন জায়গায় পাঠাতে পারি না যেখানে তার ক্ষতি হতে পারে, কারণ বিভিন্ন সময় সে বিভিন্নভাবে এই একই আইন প্রয়োগ করেছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় আসলে পুরো বিষয়টি আইনি চোখে না দেখে দেখতে হবে রাজনৈতিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে। বিষয়টি নিষ্পত্তিও হবে সম্ভবত সেদিক থেকে।